হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয় বা চাকরি হতে আয় এবং অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক ব্যক্তি কর নির্ধারণ। এই দুইটা চ্যাপ্টার মিলে আমরা কম্বাইন্ড একটা চ্যাপ্টার করব। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো যেহেতু আজকে আমাদের প্রথম লেকচার, আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটু বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো শুরুতেই এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যে সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে বন্টন করে দিয়েছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। এক হলো চাকরি হতে মোট আয়, বিনিয়োগ ভাতা এবং কর দায় নির্ণয়। এই তিনটা ফরম্যাট মিলাই হচ্ছে আমাদের একটা প্রশ্ন হবে পার্ট সিতে। আবার কিছু কিছু সময় পার্ট বিতে প্রশ্ন আসে। পার্ট বি এর প্রশ্নটা যদি আসে তাহলে শুধুমাত্র আসবে চাকরি হতে আয়, এইটা নির্ণয় করতে হবে। তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে দুইটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। তো এই 2024 সালে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন কনফার্ম আসবেই, ভাগ্য ভালো থাকলে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তো এই অ্যানালাইসিসটা ছিল হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। ওকে, তাহলে এই চ্যাপ্টার আগে প্রথম আমরা বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকব। শুরুতেই এক্ষেত্রে আমাদের মোট আয় কি এর সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, তা লেখা আছে আয়কর আইন অনুযায়ী কোনো করদাতার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয় নিয়ে যে আয় নির্ণয় করা হয় তাকে বলা হয় মোট আয়। বিভিন্ন উৎস কি এতদিন আমরা করছি, গৃহ সম্পত্তি খাতে আয়, ব্যবসা হতে আয়, তারপরে পড়ছি হচ্ছে গৃহ সম্পত্তি, বাড়ি ভাড়া, কৃষি খাতে আয় পড়ছি, অন্যান্য উৎস খাতে আয় পড়ছি, আর্থিক পরিসম্পদ খাতে আয় পড়ছি। এই সকল আয় নিয়ে যখন আয় নির্ণয় করব তখন সেটা হচ্ছে মোট আয়। এখন এই চাকরি খাতে আয় নির্ণয় করার জন্য আমাদের যে নমুনাটা সেটা হচ্ছে প্রথমে আমরা অন্যান্য খাতের মতোই প্রথমে দিব করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ, সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং থার্ড ইয়ার ম্যানেজমেন্ট পরীক্ষা যখন হবে তোমাদের জন্য আয় বর্ষ, কর বর্ষ হলো ফিক্সড। এরপর আমরা লিখব চাকরি হতে মোট আয়। এরপরে আমরা লিখব আয়ের খাত বিবরণ এবং টাকা। চাকরি খাতে আয়ের ধারা হচ্ছে 32 থেকে 34। এই ধারাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চাকরি হতে আয় এই ধারা হচ্ছে 32 থেকে কত? 34। চাকরি খাতে আয় নির্ণয় করার জন্য আমরা টোটাল আইটেমকে আমরা 10টা আইটেমে ভাগ করছি। এই 10টা আইটেম আমরা ইন্ডিভিজুয়ালভাবে পড়ব। শুরুতে 1 নম্বর আইটেমটা আছে মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাতা, বকেয়া বেতন, বোনাস, অগ্রিম বেতন, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা। ব্র্যাকেটে লেখা আছে সম্পূর্ণ আসবে, অর্থাৎ প্রশ্নে যে টাকা দেওয়া থাকবে পুরা টাকাটাই আমরা টাকার ঘরে দিব। এই 1 নম্বরের মতো 2 নম্বরটাও চার্জ ভাতা, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালিকার বেতন, মালির বেতন, দারোয়ানের বেতন, সিটি ভাতা, শান্তি বিনোদন ভাতা, ছুটি ভাতা, বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতা, ছুটি নগদায়ন। এগুলা হচ্ছে প্রশ্নে যে টাকা থাকবে এই টাকাটা সরাসরি টাকার ঘরে যাবে। 3 নাম্বারটা লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা যে কয় টাকা দান করবে কর্মীও একই পরিমাণ টাকা দান করবে। তার মানে মনে রাখবেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিল মানে নিয়োগকর্তার দানও আছে, আবার কি কর্মীর দানও আছে। এখন বেতন খাতে কি নিয়োগকর্তাটা আসবে না কর্মীরটা আসবে বলো তো দেখি? চাকরি খাতায় নির্ণয় করার ক্ষেত্রে নিয়োগকর্তা দান আসবে, স্পষ্টভাবে লেখা আছে। 4 নাম্বারটা আইটেম লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ।
এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ যদি থাকে তাহলে এর সাথে সমান একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত, অর্থাৎ যার উপর কর মাপ পাওয়া যাবে। মোট বেতনের কত পার্সেন্ট বলো দেখি? 33%। 33%। ওকে, 5 নম্বরটা লেখা আছে আবাসন বা বাসস্থান সুবিধা। এই যে এখন থেকে আইটেমগুলি আমাদের সবাইকে একদম কনকনাভাবে রাখতে হবে। আবাসন বা বাসস্থান সুবিধার ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুইটা। এক হলো বিনা ভাড়ায় আবাসন বা বাসস্থান সুবিধা যদি দেয় তাহলে সেক্ষেত্রে একরকম নিয়ম, আর একটা হলো কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা। বিনা ভাড়ায় মানে কি, বাড়িটা সম্পূর্ণ দিছে কিন্তু মালিক কোনো টাকা নিবে না, এই বাসা ভাড়া বাবদ মালিক কোনো টাকা নিবে না। আর কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা মানে হচ্ছে, মনে করো বাড়ি ভাড়া হচ্ছে 10,000 টাকা, তোমাকে এখান থেকে 2,000 টাকা কমিয়ে দিছে, এটা হচ্ছে তোমার কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা। তাহলে যদি বিনা ভাড়ায় অর্থাৎ পুরা বাড়িটা তোমাকে এমনিতেই দিয়ে দিছে, এই ক্ষেত্রে যদি এরকম সুযোগ সুবিধা দেয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আবাসন বা বাড়ির বার্ষিক মূল্য যা থাকবে এই টাকাটা আমরা টাকার করে দিব। আর যদি কনসেশন হারে বা কম ভাড়ায় থাকে তাহলে সেই ক্ষেত্রে বার্ষিক মূল্যের টাকার সাথে আমরা বাদ দিব কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া, অর্থাৎ যত টাকা করে আমার কাছ থেকে মালিক ভাড়া নিবে ওই টাকাটা আমরা বার্ষিক মূল্য থেকে কী করব, বাদ দিয়ে দিব। সাপোজ বাড়ির ভাড়া হচ্ছে 10,000 টাকা, নিয়োগকর্তা তোমার কাছ থেকে প্রতি মাসে নেয় 3,000 টাকা, তাহলে 10,000 থেকে 3,000 টাকা বাদ দিয়ে যা থাকবে এইটাই হচ্ছে আমাদের টাকার ঘরে আসবে। কথাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আবাসন সুবিধার ক্ষেত্রে কয়টা রুলস? 2টা রুলস। বিনা ভাড়ার ক্ষেত্রে আবাসনের বার্ষিক মূল্য যা থাকবে তাই, আর কনসেশন হারের ক্ষেত্রে কি বার্ষিক মূল্য থেকে কি বাদ দিব বলো দেখি? কর্তনকৃত বা প্রদত্ত ভাড়াটা বাদ দিয়ে দেখাবো। এখন এটা কনসেশন হারে না বিনা ভাড়া তাই স্পষ্টভাবে প্রশ্নে লেখা থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। 6 নম্বর আইটেম হচ্ছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতার ক্ষেত্রে একটা রুলস আছে, যদি চাকরির দায়িত্ব পালনের জন্য যাতায়াত ভাতা প্রাপ্ত হন তবে তা কর অব্যাহতি প্রাপ্ত, অর্থাৎ এর উপর কোনো কর দিতে হবে না, টাকাটা ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ যাতায়াত ভাতা যদি 5,000 টাকা থাকে আমরা লিখবো মাইনাস অকর ধার্য সম্পূর্ণ 5,000 টাকা, 5,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে হবে টাকাটা কি, 0, যদি চাকরি দায়িত্ব পালনের জন্য ভাতা হয়। আর যদি দায়িত্ব পালন না হয় তাহলে পুরো টাকাটাই আমরা টাকার ঘরে দিব। এখন বুঝবো কীভাবে? প্রশ্নে স্পষ্টভাবে লেখা থাকবে, আপনাকে টেনশন করার কোনো দরকার নাই। 7 নম্বর লেখা আছে অবসর ভাতা। অবসর ভাতার ক্ষেত্রে লেখা আছে যদি সরকার বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত হয় তবে কর অব্যাহতি প্রাপ্তি, অর্থাৎ সরকার বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড থেকে যদি কোনো অবসর ভাতা পান তাহলে সেক্ষেত্রে সে মাপ পাবে। 8 নম্বর লেখা আছে গ্র্যাচুইটি বা আনুতোষিক। এই ক্ষেত্রেও আমাদের সিমিলার জিনিস, সরকার বা সরকার অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড হতে প্রাপ্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে আর কী পাবে, মাপ পাবে, আদারওয়াইজ তাকে পুরো টাকাটাই দিতে হবে। তাহলে মনে রাখবেন অবসর ভাতা এবং গ্র্যাচুইটি বা আনুতোষিকের ক্ষেত্রে দুইটা রুলসটা একই। এবার 9 নম্বরটা লেখা আছে মোটর গাড়ির সুবিধা। এই মোটর গাড়ির ক্ষেত্রে আমাদের এখানে দুইটা কথা আছে, একটা হলো 2500 সিসি পর্যন্ত, আর একটা হলো 2500 সিসির যদি উপর হয় তাহলে সেক্ষেত্রে যদি মোটর গাড়িটা যদি 2500 সিসি পর্যন্ত হয় তাহলে মাসে 10,000 টাকা হিসাবে বাৎসরিক 12,000 টাকা, আর 2500 সিসির যদি উপরে হয় তাহলে সেক্ষেত্রে মাসে 25,000 টাকা হিসাবে বাৎসরিক 3 লক্ষ টাকা। তাহলে কথাটা কি মনে থাকবে? 2500 সিসি পর্যন্ত হলে মাসে কত টাকা বলো দেখি? 10,000 হিসাবে কত টাকা? 1,20,000 আর 2500 সিসি যদি উপরে হয় তাহলে কত টাকা হবে? মাসে 25,000 টাকা হিসেবে বাৎসরিক কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। কথাটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে 2500 সিসি পর্যন্ত এবং 2500 সিসির কি উপরে, এটা প্রশ্নে লেখা থাকবে। আর যদি লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে মোটর গাড়িতে 2500 সিসি ধরবা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এবার 10 নম্বর লেখা আছে ভ্রমণ ভাতা। যদি চাকরির দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত হয় তাহলে সেটা সম্পূর্ণ কি হবে, অকরধার্য। আর তাহলে এখানে 1 থেকে এই 10 পর্যন্ত রুলস আমরা এখানে পড়লাম। এই 10টা রুলস আপনি অঙ্ক করার আগে, প্রতিবার অঙ্ক শুরু করার আগে 10টা রুল কমপক্ষে 2বার করে পড়বেন।
2 বের করে পড়লে এই আইটেমগুলি কি হবে ক্লিয়ার হবে। এই আইটেমগুলি ক্লিয়ার যদি হয় তাহলে আমরা অঙ্ক 2 মিনিট করতে সময় লাগবে, অঙ্ক সমাধান করতে লাগবে 2 মিনিট, কিন্তু অঙ্ক বুঝতে বা আইটেম বুঝতে সময় লাগবে বেশি। এর জন্য কাজ হলো এই আইটেমগুলি আপনারা বারবার পড়বেন। এখন কথা হলো 1 নাম্বার থেকে এই 10 নম্বর আইটেম সমস্ত টাকার যোগফল। এই যোগফলের সাথে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত আয়, চাকরি হতে আয়ের 1/3 অথবা 4,50,000 টাকার মধ্যে যেটি কম। অর্থাৎ এই যে 1 থেকে 10 পর্যন্ত মোট যে যোগফল হবে এই যোগফলের 1/3 অর্থাৎ এই যোগফলের 3 ভাগের 1 ভাগ, মনে করে এখানে হয়েছে 3 লাখ টাকা, তাহলে 3 ভাগের 1 ভাগ কত বলো দেখি? 1 লাখ টাকা। 1 লাখ। আর অথবা লেখা আছে কত 4,50,000 টাকার মধ্যে বড়টি না ছোটটি? যেটা কম। যেটা কম। তাহলে এখানে 4,50,000 আসবে নাকি 1 লাখ টাকা আসবে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা আসবে। ঠিক আছে। এখন এই রুলসটা কি স্যার সবসময় না, এই রুলসটা হবে যখন করদাতা বেসরকারি কর্মকর্তা হবে, আর সরকারি যদি কর্মকর্তা বা কর্মচারী হয় তাহলে সেক্ষেত্রে শেষের রুলসটা বাদ। তাহলে এই রুলসটা শুধুমাত্র কোন ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে বলো তো দেখি? বেসরকারি। তাহলে বেসরকারি ক্ষেত্রে কাজ কি, মোট যে ভাড়া পাবো এই মোট যে আয় হবে তার 1/3 অথবা 4 লাখ টাকার মধ্যে বড়টি না ছোটটি? ছোটটি। তাহলে 16 টাকা এখানে দেবো। এই টাকায় থেকে 16 টাকা বাদ দিয়ে আমাদের হবে চাকরি হতে মোট আয়। তাহলে এইটুকু আমরা যদি করি তাহলে আমরা এখানে 50% বা 60% অর্থাৎ 10-এর মধ্যে আমরা 5 বা 6 পাবো। আর এই যে বিনিয়োগ ভাতার মধ্যে পাবো বাদ বাকি টাকা। আর কর দায় পার্ট আমাদের না, অতএব কর দায় নিয়ে টেনশন করা আমাদের কোনো কারণ নাই। তাহলে এই যে ছকটা আমরা পড়লাম, এই ছকটা আমরা কি সবাই মনে রাখতে পারবো? এটা কিন্তু যদি বলি যে এখনই মুখস্থ করবেন তাহলে কিন্তু এটা বোকামি হবে। এইটা অঙ্ক করতে 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 আপনার কি এগুলা সব অটো মাথায় চলে আসবে। অতএব এগুলা এখনই যদি মুখস্থ করতে হলে তাহলে সেটা বোকামি। এগুলা অঙ্ক করবেন আর এগুলা মনে পড়বে। ঠিক আছে। তবে প্রতিবার অঙ্ক করার ক্ষেত্রে 2 বার করে পড়বেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের চাকরি হতে আয় নির্ণয় করলাম। এরপর আমাদের যেটা সেটা হচ্ছে বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ ভাতা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমেই আইটেম এখানে 6টা আইটেম, এর মধ্যে প্রথম যে আইটেমটা সেটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। মনে রাখবেন জীবন বীমা প্রিমিয়াম যে টাকা, অর্থাৎ প্রতি বছর আমরা যে প্রিমিয়াম, প্রতি মাসে আমরা যে প্রিমিয়ামটা দিই এই প্রিমিয়াম অথবা বিমা মূল্য যে টাকা দেওয়া থাকবে এই টাকার 10%। তাহলে জীবন বীমা প্রিমিয়াম এবং বিমা মূল্যের 10% এই দুইটার সাথে কম্পেয়ার করে দেখবা কোনটা ছোট, যেটা ছোট সেটাই টাকার ঘরে আসবে। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। 2 নাম্বারটা লেখা আছে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার বা মিউচুয়াল ফান্ড ও ঋণপত্রের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ বা সঞ্চয়পত্র ক্রয়। এগুলা যদি থাকে কোনো কাজ নাই, সরাসরি আমরা টাকার ঘরে বসাবো। জাকাত তহবিলে দান, গ্রুপ বীমা, যৌথ বীমা, কল্যাণ তহবিলের চাঁদা, এগুলা যদি থাকে তাহলে সরাসরি কার ঘরে? টাকার ঘরে। 4 নম্বর আইটেমের একটু কথা আছে, ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিমের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা বলো দেখি? 1,20,000। 1,20,000 টাকার যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে পাবে 1,20,000, আর কম যদি হয় যা থাকবে তাই। তার মানে কেউ মনে করো যে ডিপিএসে প্রতি মাসে জমা দেয় হচ্ছে 2,000 টাকা, তাহলে 1 বছরে কত হবে? 48,000 টাকা। তাহলে আমাদের এখানে কি 48,000 টাকা দিব না 1,20,000 টাকা দিব? 48,000। 48। আর যদি কেউ যদি প্রতি মাসে মনে করো 10,000 করে ডিপিএস করে তাহলে 12 মাসে সে কত টাকা ডিপিএস করবে? 1,20,000। তাহলে আমাদের সর্বোচ্চ 1,20,000। তাহলে যখন সর্বোচ্চ সমান হবে তখন যে করে একটা দিলেই হয়। আবার কেউ মনে করো প্রতি মাসে ডিপিএস করে হচ্ছে 20,000 টাকা, তাহলে তার কিন্তু হয়ে যাবে 2,40,000। তাহলে সেক্ষেত্রে কি 2,40,000 দিব নাকি 1,20,000 দিব? 1,20,000। তার মানে মোট কথা হলো 1,20,000 নিচে যদি থাকে যা থাকবে তাই, 1,20,000 উপর যদি যায় তাহলে কত টাকা দিব? 1,20,000 টাকা। বুঝতে পারছি কথা? জি স্যার। ওকে। আর সর্বশেষ হচ্ছে 6 নাম্বারটা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান,
আগা খান নেটওয়ার্কে দান, জাতির জনক স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে দান। এই আইটেমগুলি সরাসরি আসবে। এই সবগুলো আইটেম যোগ করা হবে অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা। তাহলে বিনিয়োগ ভাতার আইটেম হচ্ছে মোট 6টা, আর চাকরি খাতে আয় ক্ষেত্রে মোট আইটেম পয়েন্ট বললাম, বলো দেখি 10টা। তাহলে বিনিয়োগ ভাতা আইটেমগুলো আমরা আরেকবার একটু পড়ি, বলেন যে দেখি। জীবন বীমা প্রিমিয়াম এবং বীমা মূল্যের কত পার্সেন্ট নেই আমরা? 10%। দুইটার মধ্যে কমটা না বেশিটা? কমটা। এবার 2 নম্বর আইটেমটা একজন পড়ো তো দেখি। তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ঋণপত্রের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ অথবা সঞ্চয়পত্র ক্রয়। ওকে, 3 নম্বরটা আরেকজন পড়ো। জাকাত তহবিলে দান, গ্রুপ বীমা, যৌথ বীমা অথবা কল্যাণ তহবিলের চাঁদা। চাঁদা, গুড। 4 নম্বরটা আরেকজন পড়ো। ডিপিএস দান, ডিপোজিট পেনশন স্কিম, সর্বোচ্চ 1,20,000 টাকা। তার মানে কারো যদি 1 লাখ টাকা হয় তাহলে কি 1 লাখ হবে নাকি 1,20,000 হবে? 1 লাখ হবে। 1 লাখ। কারো যদি 1.5 লাখ টাকা হয় তাহলে কত টাকা আসবে? 1,20,000। ওকে, আরেকজন 6 নম্বরটা পড়ো তো দেখি। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান, আগার খান নেটওয়ার্কে দান, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান। প্রতিষ্ঠানের দান, এগুলা সরাসরি টাকার করে দিব। তাহলে এই হচ্ছে 2টা আইটেম, চাকরি খাতে মোট আয় এবং কি অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা আমরা নির্ণয় করলাম। তাহলে এই 2টা ছক আপনারা অবশ্যই দেখবেন, দেখার পরে অঙ্ক শুরু করবেন। হ্যাঁ, আমরা ধরে নিলাম এই 2টা ছক আপনারা অবশ্যই দেখবেন। এরপর আমরা একটা অঙ্ক শুরু করি। তাহলে আমাদের বেসিক কোশ্চেন 1 নাম্বার যে অঙ্কটা, সেটা হলো 2020 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট সিতে আসছিল। এই প্রশ্নটা আমাদের বলা আছে জনাব মুস্তাফিজুর রহমান একটি বেসরকারি চাকরিজীবী। তাহলে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে একটা রুল ছিল, মোট আয়ের কত অংশ বলো দেখি? 1/3 অথবা 4,50,000 টাকার মধ্যে বড়টা না ছোটটা? ছোটটা। আর যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে কিন্তু ওই রুলসটা বাদ, মনে থাকবে? এখন বলছে 2024 সালে 30 জুন সমাপ্ত বছরের জন্য চাকরি খাতে আয় ছিল নিম্নরূপ। 1 থেকে 12টা আইটেম দিয়ে আছে। প্রশ্নে বলছে সংশ্লিষ্ট বছরে চাকরি খাতে মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয় করো। তাহলে মোট আয় নির্ণয় করো এবং বিনিয়োগ ভাতা নির্ণয় করবো। এটা 10 মার্কের একটা ম্যাথ। তাহলে আসেন আমরা প্রশ্নটা একটু পড়তেছি, আমরা সরাসরি অঙ্ক শুরু করবো। হ্যাঁ, একটা আইটেম দেখবো আর সরাসরি শুরু করবো। তো শুরুতেই আমরা লিখি করদাতা নাম। করদাতা নাম কি বলো দেখি? জনাব মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। আয় বর্ষ কর বর্ষ তো তোমাদের জন্য ফিক্সড নাকি? জি স্যার। আমরা লিখবো হচ্ছে চাকরি হতে মোট আয়। ঠিক আছে, এখন আমরা চাকরি খাতে আয় ধারা কত থেকে কত জানি আমরা? 32 থেকে 34। 32 থেকে 34। এখন আসি আমরা একটা আইটেম পড়বো আর একটা পোস্টিং দিব। শুরুতে আছে মূল বেতন, মাসে 32,000 টাকা। তাহলে 1 বছরে কত হবে? 32 কত দ্বারা গুণ করব? 12 দ্বারা। যা হবে এটা আমরা সরাসরি টাকার ঘরে দেব। তো আমরা লিখছি মূল বেতন 32,000 × 12 = 3,84,000। মূল বেতন এর সাথে কোনো কাজ করি না, এই জন্য টাকাটা সরাসরি দ্বিতীয় টাকার ঘরে দিছে। এরপরে মহার্ঘ ভাতা, মূল বেতন কত পার্সেন্ট? 15%। মহার্ঘ ভাতার সাথে কোনো কাজ নাই, সরাসরি আমরা টাকার ঘরে দেই। তাহলে আমাদের মোট বেতন ছিল 3,84,000, এর 15% 57,600 টাকা। 2 নম্বর আইটেম ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর বলছে দুটি উৎসব বোনাস প্রতিটি 1 মাসের মূল বেতনে কি সমান। কয়টা উৎসব বোনাস পাইছে বলো দেখি? 2টা। একটা 1 মাসের মূল বেতনের সমান। তাহলে 1 মাসে কত টাকা বেতন পায়? 32,000। তাহলে 2 মাসে কত পাবে? 64,000 নাকি? তাহলে 32 কয় দ্বারা গুণ করব? 2 দ্বারা। তাহলে এখানে লিখছি উৎসব ভাতা 32 × 2 লিখবেন, দিয়ে এখানে টাকা দিবেন 64,000। ক্লিয়ার? জি স্যার। উৎসব বোনাস গেল। 4 নম্বর বলছে তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেওয়া হয় যার বার্ষিক মূল্য 1 লাখ টাকা। এই যে বিনা ভাড়ায় যদি দেয় তাহলে সেক্ষেত্রে রুলসটা কি ছিল? স্যার পুরোটাই যাবে টাকার আর যদি কনসেশন হারে যেত তাহলে বার্ষিক মূল্যের সাথে কি বাদ দিতাম? কর্তনকৃত ভাড়াটা
বাদ দিতাম নাকি? বাদ দিতাম। এখন যেহেতু এখানে কোনো কিছু বিনা ভাড়ায় লেখা আছে, এই জন্য বার্ষিক মূল্য যা আছে পুরাটাই আমরা টাকার করে দিব। তো আমরা এখানে লিখছি বাসস্থান সুবিধা, ব্র্যাকেটে লিখছি কি বার্ষিক মূল্য 1 লাখ টাকা। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের 4টা আইটেম ক্লিয়ার। 5 নম্বর বলছে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। তাহলে গাড়ি মানে যানবাহন সুবিধা বা মোটর গাড়ির সুবিধা। তাহলে এখানে কত টাকা দিছে এটা আমাদের এই প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, কিন্তু আমরা হয়তো বা এখানে টাইপিংয়ে মিস্টেক করে ফেলাইছি। হ্যাঁ, এখানে বলা আছে যে মোটর গাড়ির সুবিধা এখানে 10,000 টাকা। তাহলে এখানে লেখা ছিল যে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এখানে টাকা ছিল হচ্ছে 10,000 টাকা। তাহলে এর জন্য আমরা এখানে এই যে 5 নম্বর আইটেম আমরা দিছি মোটর গাড়ির কি সুবিধা। 10,000 টাকা ছিল, 1 বছর সমান কয় মাস? 12 মাস। তাহলে 10,000কে 12 দ্বারা আমরা কি করছি? গুণ করে 1,20,000 টাকা দিছি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। 6 নম্বর বলছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে মাসে আছে 1,000 টাকা। তাহলে 1,000 টাকা 1 মাসে হয়, 1 বছর কত? 12,000। তাহলে লিখছি চিকিৎসা ভাতা 1,000 × 12 সমান 12,000। ক্লিয়ার? 6 নম্বরটা? জি। জি স্যার। 7 নম্বর বলছে চলতি বছরে যাতায়াত ভাতা পান 12,000 টাকা। যাতায়াত ভাতার ক্ষেত্রে একটা কথা ছিল, অফিস চলাকালীন সময় যদি হয় তাহলে সেটা সম্পূর্ণ কর ধার্য, আর অফিস চলাকালীন বাইরে যদি হয় তাহলে সেটা সম্পূর্ণ কি কর ধার্য। কর ধার্য মানে টাকার ঘরে দিব, আর অকর ধার্য মানে টাকা থেকে কি বাদ দিয়ে দেখাবো। তাহলে এখানে অফিস চলাকালীন সময় বাহিরে না ভিতরে এটা কোনো উল্লেখ নাই। উল্লেখ নাই দেখে আমরা নয় ভিতরে ধরতে পারি অথবা বাইরে ধরতে পারি। ভিতরে ধরলে টাকা জিরো দিতে হবে, এই জন্য আমরা টাকাটা কি ধরছি? বাইরে, অর্থাৎ যাতায়াত ভাবটা এই অফিস চলাকালীন সময় কি বাইরে। এই জন্য আমাদের প্রশ্নে যা আছে তাই আমরা দিচ্ছি, লিখছি যাতায়াত ভাতা 12,000 টাকা ছিল, 12,000 টাকা আমরা সুন্দর করে ঢুকিয়ে রাখছি। ঠিক আছে? জি স্যার। 8 নম্বর বলছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার অনুদান। তার অনুদান মানে কি? কর্মীর অনুদান মূল বেতনে কয় পার্সেন্ট? 10%। আমরা বেতন খাতে কি অনুমোদিত ভবিষ্যৎ হয় নিয়োগকর্তার দান দেই না কর্মীর দান দেই? নিয়োগকর্তা। তাহলে আমাদের মূল বেতন ছিল 3,84,000, 3,84,000 10%, 38,000 কত? 400 টাকা। ক্লিয়ার? জি স্যার। 9 নম্বর প্রশ্নে বলছে আয় বর্ষে তিনি 12.5% হারে উক্ত ফান্ডের কি পান? সুদ পান। এখন এই উক্ত ফান্ড মানে কি? অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ পান 12,000 টাকা। এখন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে একটা কথা বলা আছে, কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। নিচে একটা নোট দিছি, এই যে অনুমোদিত, এই যে লেখা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মোট বেতনের সুদ ব্যতীত 33% কম হলে সম্পূর্ণ কি করতে হবে? কর অব্যাহতিপ্রাপ্ত, অর্থাৎ পুরো টাকাটা কি হবে? জিরো হয়ে যাবে। এখন এখানে আমাদের কত পার্সেন্ট কম বলো দেখি? 33% কম। এখন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ কত পার্সেন্ট হারে বলছে বলো দেখি? 10%। 12.5%। কত পার্সেন্ট? 12.5 আমাদের বলছিলাম 33% কম হলে সম্পূর্ণ কি টাকাটা বাদ। এখন 33 এই 12.5 কি 33 উপরে নিচে? নিচে। এর জন্য এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটা 0 হয়ে যাবে, অর্থাৎ এই টাকা দিব না আমরা। তার মানে আমরা এখানে শিওর হলাম যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ যদি 33% বা তার উপর হয় তাহলে আইটেমটা আমরা চাকরি খাতে আয় দেখাবো, আর যদি কম হয় তাহলে এটা আইটেম দেখানোর কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? জি স্যার। এর জন্য এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটা আর আমরা এখানে আনি নাই। এরপর বলছে যে গৃহ পরিচালিকায় ভাতা পান, অর্থাৎ বাড়ি পরিচালনার জন্য ভাতা পান প্রতি মাসে 2500। তাহলে 1 মাসে 2500 হলে 1 বছরে 2500 ইন্টু কত দিব? 12। তাহলে গৃহ পরিচালকের বেতন 2500 ইন্টু 12 সমান 30,000 টাকা। আর 11 নম্বর বলছে গ্রুপ বিমা। গ্রুপ বিমা কি বেতন খাতে আসে না বিনিয়োগ ভাতায় আসে? বিনিয়োগ ভাতা। ডিপোজিট পেনশন স্কিমে কোনটায় আসে? বেতন খাত নাকি বিনিয়োগ ভাতা? বিনিয়োগ ভাতা। বিনিয়োগ ভাতা। ডিপিএস পেনশন স্কিমের ক্ষেত্রে একটা ছিল, রুল ছিল কত টাকা দেন সর্বোচ্চ? 1,20,000। 1,20,000। তাহলে 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটা আইটেম হচ্ছে বিনিয়োগ ভাতা রিলেটেড আইটেম, আর 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে চাকরি খাতে আয়। তাহলে আমার 1 থেকে 10 পর্যন্ত পোস্টিং দিয়ে শেষ। এখন আমরা কি করব? এই সবগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করে পাইছি 8,18,000।
এখন উনি যেহেতু বেসরকারি, এর জন্য আমরা লিখছি কর অব্যাহতিপ্রাপ্ত আয় চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের 1/3, অর্থাৎ 8,18,000-কে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করেছে 2,72,666, অথবা 4 লক্ষ কত বলো দেখি 50,000। এই দুটোর মধ্যে বড়টা না ছোটটা? কমটা। তাহলে 2,72,666, অর্থাৎ এই টাকাটা তুমি মাপ পাইলা। তাহলে 8,18,000 থেকে এইটা বাদ দিয়ে হবে 5,45,333। এটাই হচ্ছে চাকরি খাতে মোট আয়, 5,45,333। চাকরি খাতে আয় নির্ণয় করার ক্ষেত্রে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আর এই যোগফলটা কিন্তু একটু ভুল হবে, কারণ এখানে 32 দিয়ে আমরা ক্যালকুলেশন, আপনারা ক্যালকুলেশন করবেন কত দিয়া? 64,000 দিয়া। ঠিক আছে? জি স্যার। তা তখন হবে এখানে 32 আছে, এখানে 8, তাহলে এখানে হবে 20 আর ওখানে 30, তাহলে 8,50,000 হবে। ঠিক আছে? জি স্যার। 8,50,000-এর 1/3 এবং 4,50,000-এর মধ্যে দুইটার মধ্যে যেটা কম সেটা বাদ দিয়ে দিব। তাহলে প্রবলেম 1-এর এই চাকরি খাতে আয় ক্ষেত্রে মোট আয় যে বের করলাম, মোট আয়ের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার নিয়োগকর্তা আর কর্মী দুইজন তো স্যার ভিন্ন জন না? হ্যাঁ, নিয়োগকর্তা মানে যে তোমাকে নিয়োগ দিবে, আর কর্মী মানে যে কাজ করবে সেটা। বেতন চাকরি খাতে আয়ের মধ্যে আসবে যে নিয়োগ দিবে তার টাকা আসবে, কর্মীরটা আসবে না, কারণ কর্মী আয় তো বের করতেছি। চাকরি খাতে আয় মানে কার টাকা বের করতেছি? কর্মীর আয় বের করতেছি। তো স্যার 8 নাম্বার কর্মীটা বলছে যেন ওখানে। হ্যাঁ, এখানে বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে তার অনুদান, তার অনুদান মানে কর্মী দিছে। আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বলতে আমরা কি জানি? কর্মী যা দিবে নিয়োগকর্তাও কি দিবে? তাই দিবে। অর্থাৎ কর্মী যদি 10% দেয়, নিয়োগকর্তা 10% দিবে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড মানে কর্মী যা দিবে নিয়োগকর্তা তাই দিবে। আর যদি এখানে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড না থেকে যদি থাকতো সাধারণ প্রভিডেন্ট ফান্ড, তাহলে সেক্ষেত্রে তার অনুদান বলতে কর্মীর দান, এই ক্ষেত্রে নিয়োগকর্তা কোনো দান করবে না। সাধারণ প্রভিডেন্ট ফান্ড মানে কি? শুধুমাত্র কর্মী দান করবে, নিয়োগকর্তা কোনো দান করবে না। আর অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড মানে কি? কর্মী যদি 1 টাকা দেয়, নিয়োগকর্তা আরও 1 টাকা ভরে টোটাল কয় টাকা রাখবে? 2 টাকা। 2 টাকা। যেমন আমরা যারা সরকারি চাকরিজীবী, আমরা যদি 2 টাকা রাখি, সরকার আরও 2 টাকা দিয়ে মোট 4 টাকা রাখবে। ঠিক আছে? আমরা 5% দেই, সরকার আরও 5% দেয়, দিয়ে আমাদের নামে প্রতি বছর 10% করে রাখে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, তাহলে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড বা সাধারণ প্রভিডেন্ট ফান্ড, এটা কি বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। তাহলে একটু বলো যদি কি, যদি সাধারণ প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে সেটা কি চাকরি হতে আয়ের মধ্যে আসবে না আসবে না? সাধারণ প্রভিডেন্ট ফান্ডে কে দেয়? কর্মী না নিয়োগকর্তা? কর্মী। কর্মী। তাহলে কর্মীরটা কি চাকরি খাতে আসে নাকি নিয়োগকর্তাটা আসে? নিয়োগকর্তাটা আসে। তাহলে সেক্ষেত্রে কি আসবে বেতন খাতে, চাকরি খাতে? আসবে না। আসবে না। আর যদি অনুমোদিত থাকে তাহলে নিয়োগকর্তাটা আসবে। ক্লিয়ার? আসবে। জি স্যার। আর মনে রাখবেন এই চাকরি খাতে আয়ের পূর্বের বছর নাম ছিল বেতন খাতে আয়, এর জন্য আমার মাঝে মাঝে কিন্তু বেতন খাত চলে আসে। ঠিক আছে? নামগুলো আপডেট করছে তো এর জন্য। ঠিক আছে? তাহলে আমরা চাকরি খাতে আয় মোট আয়টা বুঝলাম। এখন আমরা একটু বিনিয়োগ ভাতে আসবো। বিনিয়োগ ভাতা আইটেম এখানে কয়টা ছিল? 2টা। এই 2টা দিব প্লাস আরও আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে এই যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। এই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মনে রাখবেন বেতন খাতে আয়ের ক্ষেত্রে আসবে 1 অংশ শুধুমাত্র নিয়োগকর্তার দান, আর বিনিয়োগ ভাতায় গিয়ে আসবে নিয়োগকর্তার দান প্লাস কি কর্মীর দান, 2টা মিলেই আসবে বিনিয়োগ ভাতায়। কথাই ক্লিয়ার? তাহলে কি বললাম? প্রভিডেন্ট ফান্ডের দানটা চাকরি খাতে কাটটা আসবে, নিয়োগকর্তা না কর্মীরটা? নিয়োগকর্তা। আর বিনিয়োগ ভাতার ক্ষেত্রে কাটটা আসবে, নিয়োগকর্তাটা আসবে, কর্মীরটাও আসবে। যেমন এই অঙ্কে নিয়োগকর্তা দিছে কত? 38,400। তাহলে কর্মী কত দিছে বলো? কর্মী কত দিছে? 38,400 টাকা দিছে না? তাহলে 2টা মিলা আসবে হচ্ছে বিনিয়োগ ভাতায়। কথা কি বুঝছো না বুঝো নাই? কি বুঝছো বলো? এই 38,400 কে দিছে? কর্মী না নিয়োগকর্তা? নিয়োগকর্তা দিছে। অনুমোদিত মানে কি? নিয়োগকর্তা যা দিবে কর্মীও কি দিবে? আর বিনিয়োগ ভাতার মধ্যে কোনটা আসে? নিয়োগকর্তাটাও আসে, কর্মীরটাও আসে নাকি? জি স্যার।
এখন মনে করো অনুমোদিত নাই, আছে সাধারণ প্রভিডেন্ট ফান্ড। সাধারণ প্রভিডেন্ট ফান্ডে গিয়ে চাকরি হতে এখানে আসে আসে না। আসে না, শুধুমাত্র কোথায় আসবে? বিনিয়োগ ভাতার মধ্যে আসবে। কথা ক্লিয়ার? বিপদে আসবে। ওকে, এখন আসি আমরা বিনিয়োগ ভাতা দেখাই। প্রথমে লিখছি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান। তাহলে নিয়োগকর্তা হচ্ছে 38,400, তাই কর্মী 38,400, এর জন্য এটা ডাবল কইরা যে 76,000 কত 800 টাকা। বোঝা গেছে? জি স্যার। গ্রুপ বিমায় ছিল মূল বেতন 1%, তাহলে মূল বেতন ছিল 3,84,000 এর 1% 3,840 টাকা। ডিপিএস পেনশন স্কিমে ছিল প্রতি মাসে 7,000, তাহলে 7,000 × 12 = 84। ঠিক আছে? এখন এই তিনটা যোগ করা হয়েছে অনুমোদিত বিনিয়োগ ভাতা 1,64,600 কত 40। বিনিয়োগ ভাতা কি বুঝছেন? জি স্যার। তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করতেছি, এটা ভালো করে খেয়াল করেন। বলেন, চাকরি হতে আয় এখানে কি কর্মীর দান আসে নাকি নিয়োগকর্তা দান আসে? প্রভিডেন্ট ফান্ডেরটা নিয়োগকর্তা দান। নিয়োগকর্তা। এখন সাধারণ প্রভিডেন্ট ফান্ডে কে দান করে? শুধুমাত্র কর্মী। 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 তাহলে ওইটা তো আর চাকরি খাতে আসতেছে না নাকি? জি স্যার। কিন্তু জি স্যার। বিনিয়োগ ভাতার ক্ষেত্রে কিন্তু ঠিকই আসবে, কারণ বিনিয়োগ ভাতার ক্ষেত্রে কর্মীরটাও আসে, নিয়োগকর্তারা আসে নাকি? এখন যদি অনুমোদিত হয় তাহলে চাকরি হতে আয় ক্ষেত্রে আসবে নিয়োগকর্তা, আর বিনিয়োগ ভাতার মধ্যে আসবে কি নিয়োগকর্তা যা দিবে ওটা কি ডাবল করবো, কারণ নিয়োগকর্তা যা দেয় কর্মীও কি দেয় তাই। তা দেয়। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। তাহলে 1 নাম্বার অঙ্কটা আপনারা সুন্দর করে হাতে কলমে করবেন, ঠিক আছে? এরপর আসবেন হচ্ছে 2 নাম্বারটা। এই যে 2 নাম্বারটা সরকারি চাকরিজীবী। তাহলে আজকে সরকারি চাকরিজীবী আর করাবো না, আমরা আজকে বেসরকারি মধ্যেই থাকবো। কথা কি বুঝতে পারছি? জি স্যার। বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আরো কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আমি আপনাদের পরে দিতেছি, যে অঙ্কগুলো আপনারা সুন্দর করে বাসায় বসে বসে কি করবেন করবেন, ঠিক আছে? তো দেখেন প্রবলেম 1 নাম্বারটা 2019 সালে অ্যাকাউন্টিং, এখানে বলছে বেসরকারি চাকরিজীবী। তাহলে প্রথম বলা আছে যে মূল বেতন মাসে কত টাকা বলো দেখি? 35। তাহলে 35 × কত দিব? 12। মহার্ঘ ভাতা দিব যা হবে 35 × 12 যা হবে এর কত পার্সেন্ট? 20%। দুটি উৎসব বোনাস প্রতিটি 1 মাসে মূল বেতনের সমান। তাহলে 35,000 × কত দিব? 2। বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা যার বার্ষিক মূল্য 1,20,000, তাহলে কত টাকা আসবে? পুরো টাকায় আসবে এই 1,20,000 টাকা আসবে। গাড়ি ভাড়া সম্পর্কে একটু কথা বলি, এটা আগের অঙ্কে ছিল, এটা ক্লিয়ার করি নাই। এই যে এখানে আমরা বলছিলাম যে তাকে গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই সম্পর্কে নোটটা দেখেন। আমরা গাড়ির সম্পর্কে বলছিলাম, মোটর গাড়ির সম্পর্কে বলছিলাম 2500 সিসি নিচে যদি হয়, 2500 সিসি পর্যন্ত মাসে কত টাকা? 10,000। 10,000 কত? 1,20,000। আর 2500 উপরে গেলে মাসে কত? 25,000। 25,000 বার্ষিক 3 লাখ টাকা। এখন এই সম্পর্কে আমাদের এখানে নোটটি আছে। ধরা হলো নিয়োগকর্তা করদাতাকে 2500 সিসি গাড়ি প্রদান করছে, এক্ষেত্রে মাসে 10,000 টাকা হিসেবে বার্ষিক কত টাকা? 1,20,000। এখানে লিখছিলাম আমরা মোটর গাড়ির সুবিধা 10,000 × 12 = 1,20,000। ক্লিয়ার এখন মোটর গাড়িটা? জি স্যার। আর যদি এখানে যদি 2500 সিসি বা 2500 উপরে কথা বলা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী কাজ করতাম। যেহেতু কোনো সিসির কথা উল্লেখ নাই, আমরা বলছিলাম কোনো সিসির কথা উল্লেখ না থাকলে আমরা কত সিসি ধরবো? 2500 সিসি। এই জন্য আমরা কাজ করছি। হ্যাঁ, এখন আমরা প্রবলেম একে চলে যাই। এখানে বলছে কই গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করে, এখানে কোনো সিসির কথা উল্লেখ নাই, তো আমরা কত সিসি ধরবো? 2500 সিসি ধরে কত টাকা দেবো? 1,20,000। চিকিৎসা ভাতা দেবো 1,000 × কত? 12। প্রতি বছরে ভ্রমণ ভাতা পান, ভ্রমণ ভাতা যা আছে পুরাটাই নাকি? জি। এবার একটা বলছে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দান করেন 10%। তিনি মানে কে দান করছে বলুন দেখি? নিয়োগকর্তা না কর্মী? নিয়োগকর্তা। থাপড়ে ক্লাস কে দান করছে? কর্মী দান করছে। তাহলে কর্মী এবং নিয়োগকর্তা দুইটা মিলে আসবে বিনিয়োগ ভাতায় নাকি? আর চাকরি খাতায় মধ্যে শুধুমাত্র কাটতে আসবে নিয়োগকর্তা।
9 নম্বর বলছে এই বছর তিনি 12.5% হারে উক্ত ফান্ডে সুদ পান এন্ড সুদের হারটা হচ্ছে 12.5%। আমরা বলছিলাম 33%-এর কম হলে সম্পূর্ণ কি অকরধার্য, তাহলে 12.5% কি 33 কম না? জি স্যার। জি স্যার। এজন্য এই টাকাটা আমাদের প্রশ্নে আনার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? 9 নম্বর আইটেমটা। জি স্যার। 10 নম্বর বলছে গৃহ পরিচালকের ভাতা পান মাসে 2000, তাহলে 2000 × 12 গৃহ পরিচালকের ভাতা আমরা দিব। গ্রুপ বীমা এবং ডিপোজিট এই দুইটা কি বেতন খাতে নাকি বিনিয়োগ ভাতায়? বিনিয়োগ ভাতায়। তাহলে বিনিয়োগ ভাতায় আসবে গ্রুপ বীমা, ডিপোজিট, পেনশন আর এই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ করতে হবে কর্মীর দান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে 1 নম্বর অঙ্কটা পারবেন এখন? জি স্যার পারবো। ওকে, এখানে 2 নম্বর অঙ্কটা দেখেন 2020 সাল বিবিএস এর প্রশ্ন। মূল বেতন 60,000, তাহলে 60,000 কত দিব? মাসে বলা ছিল 60,000 × 12। 12। মহার্ঘ ভাতা মূল বেতন যা হবে তার কয় পার্সেন্ট? 10%। 15% কত দিব? 12। 12। বাড়ি ভাড়া ভাতা মূল বেতন কত পার্সেন্ট? 55%। 55%। আপ্যায়ন ভাতা মাসে 1200, তাহলে 1200 × 12। উৎসব ভাতা 2 মাসে মূল বেতনের সমান, তাহলে 60,000 কত হবে? 2। তিনি পূর্ণ সময় ব্যবহৃত নিয়োগকর্তা নিকট থেকে গাড়ি পান, তাহলে যে গাড়ি 2500 সিসি আমরা পর্যন্ত ধরবো, তবে কত টাকা দিবে? 1,20,000। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন, তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল মানে নিয়োগকর্তা দিছে, কর্মীও দিছে। নিয়োগকর্তা এবং কর্মী দুইটা মিলে আসবে বিনিয়োগ ভাতায়, আর চাকরির ক্ষেত্রে শুধু কাটটা আসবে নিয়োগকর্তা। তিনি মাসে 500 টাকা হারে যৌথ বীমা স্কিমে প্রদান করেন, তাহলে যৌথ বীমা, তাহলে 500 × 12 যা হবে এটা একটা বিনিয়োগ ভাতার আইটেম নাকি? জি স্যার। আর যাতায়াত ভাতাটা হচ্ছে চাকরি খাতে আয়, ঠিক আছে? তাহলে মাসে কত টাকা? 3,000 টাকা। তাহলে 3,000 × 12 = 36,000 টাকা দিবেন। ক্লিয়ার কথা? জি স্যার। নিচে বলছে এবছরের জন্য আজমলের বিনিয়োগ খরচ মানে বিনিয়োগ ভাতার আইটেম সম্পর্কে বলছে। এক নম্বর বলছে তার স্ত্রীর জীবনের উপর করা বীমা প্রিমিয়াম দেন 70,000 টাকা। এখন আমরা বলছিলাম বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে বীমা প্রিমিয়াম এবং বীমা মূল্যের কয় পার্সেন্ট বলো দেখি? 10%। 10%। দুইটার মধ্যে কমটা না বেশিটা? কমটা। কিন্তু এই বীমাটা তার স্ত্রীর জন্য দিছে, অতএব স্ত্রীরটা তার ব্যক্তিগত খরচ তার বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না। ক্লিয়ার কথা? জি স্যার। অতএব এই আইটেমটা আসবে না। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নতুন একটা কোম্পানি 1 লক্ষ শেয়ার কিনছে, যদি তালিকাভুক্ত কোম্পানি শেয়ার হয় তাহলে সেটা বিনিয়োগ ভাতার মধ্যে আসবে, আর তালিকাভুক্ত যদি না হয় তাহলে সেটা আসবে না। তাহলে 1 নম্বর অঙ্কটা 2 নম্বর আইটেমটা কি আসবে না আসবে না? 1 লাখ টাকা আসবে। আর শিক্ষামূলক প্রতিষ্ঠানে দান করে তার ব্যক্তিগত সুনাম বৃদ্ধির জন্য, তার মানে এটা ব্যক্তিগত খরচ, তার মানে এইটাও কি আসবে? আসবে না। ক্লিয়ার কথা? এখন জি স্যার। আগের মতোই মোট আয় মানে চাকরি খাতে মোট আয় এবং বিনিয়োগ ভাতা বের করতে হবে। পারবো? জি স্যার। তাহলে আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা প্রথমে কি করব আমি আবার বলতেছি, আগে বেসিক রুলসগুলি ভালো করে পড়বেন, এরপরে বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা A to Z হাতে কলমে করবেন, এরপরে প্রবলেম 1 এবং 2 নম্বর অঙ্কটা ট্রাই করবেন। হ্যাঁ, আশা করি পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্নের অ্যান্সার দেব। ঠিক আছে? জি স্যার। স্যার। ওকে, আর এগুলো আমরা তাহলে আগামী ক্লাসে পড়াবো। হ্যাঁ, আজকে আর আমরা এগুলা বেশি দূর গেলাম না, কারণ আগামী ক্লাসে সরকারিটা পড়িয়ে তারপর আমরা বেশি বেশি কাজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।